প্রীতম মৃন্ময়ের দিনরাত সেবা খেয়ে সে যেন তাকে সবসময় চোখে হারাচ্ছে। একটুক্ষণ দেখতে না পেলে তার যেন কিছু ভালো লাগে না। সে এখন সম্পূর্ণ সুস্থ হলেও আর আগের মতো বাড়ির থেকে বাইরে যায় না, গেলেও কিছুক্ষণ হলেই চলে আসে। মৃন্ময়ীও এই কদিনে প্রীতমের আরও কাছে চলে এসেছে। সে ভাবছে কবে চিরতরে এইভাবে সে তাকে সারা জীবনের মতো সেবা করতে পারবে। সেদিন প্রীতমের একটা বন্ধু এসে কি একটা মেডিকেল সার্টিফিকেটের বিষয় নিয়ে কথা বলছিল। মৃন্ময়ী কিছুই বুঝতে পারছিল না। সে তারপর প্রীতমকে জিজ্ঞাসা করায় সে তাকে জানায় তার একটা কাজে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। মৃন্ময়ী সেটাই বিশ্বাস করে, কারণ তাদের তো অনেক সম্পত্তি, কত কিছুতেই এসব লাগতে পারে। এসব কথা যখন হচ্ছিল তখন বাচ্চু তাদের বাড়িতে এসে হাজির হয়। বাচ্চুর সাথে প্রীতম তখন কথা বলছিল। মৃন্ময়ী শোনে বাচ্চুদা বলছে, তোর আর ওই অফিসে কাজ করতে হবে না। শুনে মৃন্ময়ী তাড়াতাড়ি বাচ্চুদাকে গিয়ে প্রশ্ন করলে বাচ্চুদা তাকে জানায় প্রীতম এখন কলকাতায় একটা অফিসে চাকরি করে। শুনে মৃন্ময়ী খুব খুশি হলো। একটু বসেই বাচ্চু চলে গেল। এখন তার বাড়িতে খুব চাপ, বাড়িতে তার নতুন বউ এসেছে। যাবার আগে প্রীতমকে বলে গেল, এবার বিয়েটা কর। শুনে মৃন্ময়ী তো খুব খুশি হলো, আবার মনে মনে লজ্জাও পেল। সে তো কদিন পর বাচ্চুদার বন্ধুর বউ হবে, প্রীতমের বউ হবে। ভাবতে ভাবতে সে যেন কোনো ভাবের জগতে হারিয়ে যায়। তার কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রীতম তাকে ভালোবাসি বলেছে। কলেজে তাকে কত ছেলে ভালোবাসি বললে তার অসহ্য লাগত, আর প্রীতমের মুখ থেকে কথাটা শুনে সে যেন আজ আত্মহারা। সারাদিন রাত প্রীতমের সেই দিনের বলা কথাগুলো যেন তার কানে বাজছে। সে ভাবে এমনি হয়তো হয়, ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনলে সবারই বুঝি এরকমই হয়। এসব ভাবতে ভাবতে তার মনে হয় সে আর হস্টেলে যাবে না। রাতে শুয়ে সে শুধু প্রীতমের কথাই ভাবে। তারপর মৃন্ময়ী তার মায়ের ডায়েরিটা খুলে বসল। প্রথমে সে পড়ল তার মা তার জন্য আলমারিতে তার মায়ের স্মৃতি হিসেবে কিছু সোনার গয়না রেখে গেছে। সেটা তার মা শত অভাবেও বিক্রি করেনি, নষ্ট করেনি। তারপর পরের পাতাগুলো উল্টাতে তার চোখে পড়ল লাল কালিতে লেখা, জানি কথাগুলো পড়ে কোনোদিন তুই আমাকে ক্ষমা করতে পারবি না, আমাকে মা বলে কোনোদিন পরিচয় দিতে পারবি না, তবু তোকে এগুলো আমার জানানো উচিত। তোর বাবা যখন মারা গেল তখন তোর বয়স মাত্র 3। তোর বাবার বাড়ির লোকেরা আমায় ওখান থেকে তাড়িয়ে দিল। তোর মামা বাড়ির লোকেরাও আমাকে বেশি দিন রাখলো না। আমি তোকে নিয়ে একটা ভাড়া বাড়ি করে থাকতে শুরু করলাম, কিন্তু তোর আর আমার পেট চালানোর জন্য রোজগারের অনেক চেষ্টা করেও তেমন কিছু করতে পারিনি। অল্প বয়স ছিল বলে সবাই আমাকে বাজে প্রস্তাব দিত, কিন্তু আমি কখনো রাজি হইনি। তারপর যেদিন ডাক্তার বলল তোর হার্টের সমস্যার কথা, তোকে অপারেশন না করলে বাঁচাতে পারা যাবে না, সেদিন কত লোকের কাছে গিয়ে হাতে পায়ে ধরেছি একটা কাজের জন্য, কিন্তু কেউ আমাকে একটা কাজ দেয়নি। তারপর একজন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। সেই টাকা জমিয়ে তোকে অপারেশন করে বাঁচিয়েছি। শুধু তাই নয়, ঘর ভাড়া মেটাতে পারতাম না বলে সবাই তোকে আর আমাকে বের করে দিত। কতবার এরকম ঘটনা ঘটেছে। তোকে নিয়ে কতদিন রাস্তায় রাত কাটিয়েছি। তারপর সেই কাজ করে বাড়িটা কিনলাম। জানিস, লোকের বাড়িতে কাজের লোকের কাজ করেছি, সুইপার আয়ার কাজ করেছি। পরিস্থিতির জন্য আমি সব কাজই করেছি। তোর অপারেশনের জন্য তখন যে কাজটা করেছিলাম সেটা থেকে আর বেরোতে পারলাম না। আমি হয়ে গেলাম সবার কাছে, সমাজের কাছে পতিতা। হ্যাঁ রে মা, আমি তোকে বাঁচাতে, তোকে একটু ভালো রাখতে আমি এই কাজ করতে বাধ্য হলাম। কিন্তু যখন তুই বড় হতে লাগলি আমার খুব ভয় করতো, তুই এসব জানলে হয়তো বাঁচবি না। তারপর একদিন শরীর খারাপ হলে জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের প্রথম স্টেজ, কিন্তু এর জন্য টাকা পয়সা দরকার। কিন্তু সে টাকা পয়সা জোগাড় করতে আবার আমাকে সে কাজই করতে হবে। এতে শরীর মন কোনোটাই সায় দিল না। অনেক ভেবে তাই এই সিদ্ধান্ত নিলাম, তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি না থাকলে তুই কোথায় যাবি, কি খাবি, কি করবি আমি কিছুই জানি না।
তবু আমি নিরুপায় রে মা। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি আমি যদি জীবনে এতটুকু কোনো দিন পূর্ণ করে থাকি, তার জোরে তিনি যেন তোকে দেখেন। ক্ষমা করিস মা। জানি মা শব্দটার প্রতি তোর আর কোনোদিন ভরসা থাকবে না। মা হয়ে তোকে এই বয়সে একা করে দিতে বাধ্য হলাম। যদি পারিস ক্ষমা করিস তোর হতভাগিনী মাকে। আমি চললাম। চিঠিটা পড়ে মৃন্ময়ী বিছানা আঁকড়ে খুব কাঁদল। যার সাক্ষী স্বয়ং ভগবান ছাড়া আর কেউ রইল না। সে কাঁদতে কাঁদতে ভাবছে তার মা সেদিন কত কষ্টে বাধ্য হয়ে আত্মহত্যা করেছিল। সে এবার বুঝতে পারছে তাকে কেন সবাই বাজে মেয়ে বলতো। তার মা মারা যাবার দিন রাতে তাকে কেন পাড়া ছাড়া করেছিল। পাড়ার লোকের সেদিন সেই কথাগুলোর মানে সে বুঝতে পারেনি, কিন্তু আজ বুঝতে পেরেছে কেন তাকে সবাই ঘৃণা করত। তার পাড়া প্রতিবেশীরা কেন তার সাথে কেউ মিশত না। আর এখন সে বুঝেছে এই কারণেই তার মা তাকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিল আর পড়ায়নি। সেভাবে তাকে সবাই তো দোষ দেয়, কিন্তু তার দোষটা কোথায়? সে তো কোনো পাপ অন্যায় করেনি। তার মাও তো কোনো অন্যায় করেনি, পরিস্থিতির শিকার হয়েছিল। কিন্তু কেউ সেটা বুঝবে না, সমাজ তাকে মানবে না কোনো দিন। প্রীতম যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে, সেও তো তাকে পাগলের মতো ভালোবাসে। সেদিন রাত্রে সে সবটা বুঝে গেছে। প্রীতমকে সে কোনোদিন ঠকাতে পারবে না। তার মতো মেয়েকে বিয়ে করলে প্রীতম সমাজের বুকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। সমাজ কখনো মেনে নেবে না তাকে। তার মতো মেয়ের জন্য সে সমাজচ্যুত হবে, আত্মীয়দের সঙ্গে বিবাদ হবে। তাই সে কোনোদিন প্রীতমের কাছে যাবে না। প্রীতম ভগবান, ভগবানের চরণে সেবা দেয়া চলে, পূজা করা চলে, কিন্তু তার মতো মেয়ের কখনো ভগবানকে স্পর্শ করা চলে না। তাই আজ থেকে সে ভগবানকে দূর থেকে সেবা করবে, পুজো করবে, কিন্তু স্পর্শ করবে না। মৃন্ময়ীর মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে সে সম্পূর্ণ একা, শুধুই একা। কেন ভগবান তাকে এরকম শাস্তি দিচ্ছেন? কি অপরাধ সে করেছিল? তার মনে হচ্ছে তার মায়ের মতো নিজেকে শেষ করে দিতে। এই যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। যন্ত্রণায় হৃদয়টা যেন তার বিদীর্ণ হয়ে যাচ্ছে। যে ডায়েরিতে লেখা হয়েছিল তার মায়ের জীবন কাহিনী, তার মায়ের অন্তিম ইতিহাস, যেটা পড়ে বদলে গেল মৃন্ময়ীর জীবন, সেই ডায়েরিতেই লিখতে থাকলো মৃন্ময়ী তার জীবন ধারা। সে লিখতে লাগলো, দেখে যাও মা, তোমার মেয়ের আজ কি অবস্থা। কোন সত্যের মুখোমুখি তুমি আমাকে দাঁড় করালে। আমি তোমাকে খুব ভালোবাসি মা। সমাজে যে যাই খুশি তোমাকে বলুক, আমি মানি না সমাজের কাউকে। আমি মানি না মা। তোমাকে আগেও যেমন আমি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এখনও তোমাকে আমি তেমনি শ্রদ্ধা করি, ভালোবাসি। সমাজের সামনে চিৎকার করে আমি বলবো, আমি তোমারই মেয়ে, তুমি আমারই মা। কিন্তু আমাকে নিয়ে কোনো চিন্তা নেই মা। সব চিন্তা প্রীতমকে নিয়ে, যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আমি সেটা বুঝে গেছি, কিন্তু আমি আমার জন্য তার জীবনটাকে শেষ করে দিতে পারবো না মা। আমি মেনে নেব আমাকে নিয়ে সব কথা, সব অপমান, আমার সব যন্ত্রণা। কিন্তু যে আমার মতো মানুষকে আশ্রয় দিয়েছে, নতুন করে আমাকে জীবন দান করেছে, তাকে আমি অপমান সহ্য করতে দেব না। সারা রাত ধরে সে অনেক কষ্টেই তার মনকে বোঝালো। পরের দিন সকালবেলায় সে তার সব কাজ করে বইপত্র খুলে বসতে যাবে। এমন সময় প্রীতম এসে বলে, কদিনের মধ্যেই তার দাদারা এ বাড়িতে আসবে, তাই তাকে হস্টেলে চলে যেতে। শুনে তো মৃন্ময়ী খানিকটা অবাক হয়ে বলে, আপনি আমার পরিচয় দিতে পারবেন না তাই তো? ঠিক আছে, আমি চলে যাব। বলে সে তার নিজের ঘরে চলে যায়। সেটা দেখে প্রীতম চুপ করে দাঁড়িয়ে থেকে তাকে জোর গলায় বলল, ভুল বুঝছো আমায়। মৃন্ময়ী বলল, না না, এখন তো হস্টেল বন্ধ, আমি বরং আমাদের বাড়িতে চলে যাব কাল। প্রীতম বলে, না, ওখানে তুমি যাবে না একা। মৃন্ময়ী বলে, তাহলে কোথায় যাব বলে দিন। প্রীতম বলে, কোথাও না, এখানেই থাকবে, আমি বলে দিলাম। মৃন্ময়ী বলে, না, আর আমি এখানে থাকতে পারবো না। সেটা শুনে প্রীতম রাগে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রীতম বেরিয়ে যেতে মৃন্ময়ী একটু পরে পাড়ার মোড়ের দিকে একটা দোকানে যায় কিছু কিনতে। তাকে দেখে দোকানদারেরা হাসাহাসি করছে, আর বউগুলো কানে কানে কী সব বলা বলি করছে।
তাদের দেখে সে সব বুঝে গেল যে তারা তার পরিচয় নিয়েই কথা বলছে। মৃন্ময়ী এবার বুঝে গেল কেন তাকে প্রীতম ঘর থেকে বের হতে দেয় না, কিন্তু সেভাবে তার কি করা উচিত। এবার বাড়ি ফিরে এসে মৃন্ময়ী সেটা নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। অনেক রাত হলেও সেদিন প্রীতম বাড়ি আসতে দেরি করছিল। মৃন্ময়ী দুশ্চিন্তায় তাকে ফোন করলে সে বাড়ি ফিরে আসে। খাবার টেবিলে আজ আর কেউ কারোর সাথে কোনো কথা বলে না। পরের দিন সকালে প্রীতমের দুই দাদা এলে মৃন্ময়ী তাদের আতিথেয়তার ব্যবস্থা করে। মৃন্ময়ীকে দেখে তার দাদা অবাক হয়ে তার পরিচয় জানতে চায়। প্রীতম পরিচয় দিতে যাবে এমন সময় মৃন্ময়ী এসে বলে সে এ বাড়ির কাজের লোক, বাড়ির সব কাজ রান্নাবান্না সব করতে পারে। প্রীতম প্রতিবাদ করতে যাবে এমন সময় মৃন্ময়ী বলে ওঠে, জানেন বাবুরা, প্রীতম বাবু কাজের লোক শব্দটা শুনে খুব রেগে যান। উনি বলেন এই পৃথিবীতে সবাই তো কাজের লোক, সবাইকে তো কাজ করে খেতে হয়। তারপর মৃন্ময়ী প্রীতমের দাদাদের দিকে তাকিয়ে বলে, বলুন বাবু, আপনাদের সঙ্গে কি আমাদের তুলনা? আপনারা হলেন আমাদের বাবু, আপনাদের করুণাতেই তো আমরা বেঁচে আছি। মৃন্ময়ীর বলা প্রত্যেকটা কথা যেন প্রীতমের বুকে তীরের মতো বাঁধে। সে ভাবে মৃন্ময়ী কেন কাজের লোক বলে পরিচয় দিচ্ছে নিজেকে। সে তো কোনোদিন মৃন্ময়ীকে বাড়ির কাজের লোক ভাবেনি। সে তো কখনো চায়নি মৃন্ময়ী বাড়ির কাজ করুক। প্রীতমের দুপুরে খেতে ইচ্ছে করছিল না। এই কথাগুলোর আঘাতে সে আজ ক্লান্ত, কিন্তু তবুও সে তার দাদাদের সঙ্গে খাবার টেবিলে বসে এতটুকু খাবার খেয়ে উঠে পড়ল। সব কিছু দেখেও মৃন্ময়ী কিছু বলল না। সবার খাওয়া হলে বিনিময়ে টেবিলটা গুছিয়ে মেঝেতে অল্প খাবার নিয়ে বসে। প্রীতম খায়নি বলে সেও খেতে পারল না। সব কিছু প্রীতমের চোখ এড়ালো না। সে সব কিছু দেখেও নিশ্চুপ হয়ে থাকলো। মৃন্ময়ী খেয়ে দিয়ে প্রীতমদের রাজবাড়ির কাজের লোকেদের জন্য বরাদ্দ ঘরটায় শুতে গেলেও প্রীতম সব কিছু দেখেও এখনও সে নিশ্চুপ। সন্ধেবেলায় প্রীতম তার দাদাদের সঙ্গে আলোচনায় বসে। প্রীতমের দাদারা সম্পত্তি বিক্রি করতে এসেছে সেটা মৃন্ময়ী স্পষ্ট বুঝতে পারল। প্রীতমের সঙ্গে তার দাদাদের তর্কাতর্কিতে মৃন্ময়ী শুনতে পায় প্রীতম তার দাদাদের বলছে তারা তাদের ভাগের অংশ বিক্রি করে নিয়ে চলে গেছে, আর কোনো কিছু সে এখান থেকে দেবে না। তার দাদারা বলে, বিয়ে তো আর করলে না, তাহলে সম্পত্তি তোর কি হবে? প্রীতম তাদের স্পষ্ট জানিয়ে দেয় তার সম্পত্তি সে যা ইচ্ছা করবে। শুনে তার দাদারা আর কোনো কথা বলতে পারে না। প্রীতমের দাদারা মৃন্ময়ীর কাজ ব্যবহারে খুব খুশি হয়ে একদিন তো ওর বরদা সবার সামনে বলেই ফেলল, যদি সে তাদের বাড়িতে কাজ করে তাহলে সে অনেক বেশি মাইনে দেবে। শুনে প্রীতম আগুনের মতো রেগে গিয়ে তার দাদার দিকে তেড়ে যেতে গেলে তার মেজদা সামলে নেয়। কদিন পর প্রীতমের দাদারা চলে গেলে প্রীতম রাতে ফিরে কিছু না খেয়ে শুয়ে পড়ে। মৃন্ময়ী তাকে খাবার জন্য ডাকতে গেলে প্রীতম তার হাতটা চেপে ধরে বলে, কেন সেদিন এরকম করলে? আমি তোমাকে কাজের লোক ভাবি? কেন এরকম করছো? কি অন্যায় আমি করেছি বলো? তার কথা শেষ হতে না হতেই মৃন্ময়ী বলে, আপনি কেন আমাকে কাজের লোক ভাববেন? আপনি তো ভগবান। আপনি না থাকলে আমি আজ থাকতাম না। আমি শুধু আপনার ঋণ একটু শোধ করতে চাইছি মাত্র। শুনে প্রীতম বলল, তোমার যা ইচ্ছা করো, যা ভালো বোঝো করো। কদিন এভাবেই কাটলো মৃন্ময়ী ও প্রীতম খুব কম কথা বলে। কদিন পর মৃন্ময়ী হস্টেলে যাবার সময় এবারে আর কিছু বলতে পারল না প্রীতমকে। মৃন্ময়ী হস্টেলে যাবার পরের দিনই প্রীতম মৃন্ময়ীর বন্ধু রূপকের সাথে দেখা করে জানতে চায় মৃন্ময়ীকে সে ভালোবাসে কিনা। তারপর প্রীতম তার পরিচয় দিয়ে বলে সে সম্পর্কে মৃন্ময়ীর দাদা। সে তাদের ফোনে কথাবার্তা শুনে সবই বুঝে গেছে। রূপক তাকে স্বীকার করে সে মৃন্ময়ীকে ভালোবাসে। তারপর প্রীতম তাকে জানতে চায় সে কত দিনের মধ্যে মৃন্ময়ীকে বিয়ে করতে পারবে। উত্তরে রূপক জানায় তার পরীক্ষা শেষ হলেই সে তার বাবার কোম্পানিতে বসবে, তারপর মৃন্ময়ীকে বিয়ে করবে। শুনে প্রীতম খুব খুশি হয়। তাদের মধ্যে এসব কথা হয়েছে সেটা সে গোপন রাখতে রূপককে অনুরোধ করে আসে। কয়েকদিন পর রূপকের কথা মতো প্রীতম রূপকের বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে পাকা কথা বলে আসে। রূপকের বাবা প্রথমে বিয়েতে অমত করলেও ছেলের কথা ভেবে সে বিয়েটা মেনে নিল। প্রীতম আজ খুব নিশ্চিন্ত হলো। কদিন পর মৃন্ময়ী লেখাপড়া শেষ হবে, আর তার কদিনের মধ্যেই তার বিয়ে। এবার তার ছুটি, তার মুক্তি। বাড়ি ঢুকে সে মদের বোতলটা খুলে বসল, যেটা তার আজ থেকে 10 বছরের চিরসঙ্গী, একমাত্র সঙ্গী, আমৃত্যু সঙ্গী। প্রীতম মদের বোতলের ছিপিটা খুলতে খুলতে বলে, তোমাকে আমি কি বানাতে চেয়েছিলাম মৃন্ময়ী, আর কি বানিয়ে ফেললাম? বাড়ির চাকর। মৃন্ময়ী বাড়ির চাকর। এবার তোমাকে আর আমার চাকর হতে হবে না।
আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট পেয়েছো, আর পেতে হবে না তোমায়। এবার তুমি রাজরানী হবে, রূপকের বাড়ির রাজরানী। বলতে বলতে সে মদের বোতলটা ঢকঢক করে তার গলার সবটা ঢেলে দিল। প্রীতম আজ অনেক দিন পরে মনের সুখে পেট ভরে মদ খেল। সকালে ঘুম ভেঙে তার প্রথম মৃন্ময়ীর মুখটাই মনে পড়ে। এদিকে মৃন্ময়ীও একটু ভালো নেই, তার পড়াশোনায় একটু মন বসে না। তার মনে হয় প্রীতম তাকে কত ভালোবাসে, তাকে ছেড়ে সে একটুও ভালো নেই। তার কথার আঘাতে ক্ষতবিক্ষত। সে দেখছে তার চোখে মুখে কষ্টের ছাপ, কিন্তু তার যে কিছু করার নেই, সে নিরুপায়। সে শুধু ভাবছে এখন তার কি করা উচিত, সে কি করলে ঠিক হবে। কিছুই সে বুঝে উঠতে পারছে না। এদিকে এতদিন মৃন্ময়ীকে দেখতে না পেয়ে রূপকের যেন দম বন্ধ হয়ে যাবার মতো পরিস্থিতি, কিন্তু সে ভুলেও সে কথা তাকে বলে না। আসলে রূপক কদিন কলেজে দেখেই মৃন্ময়ীকে ভালোবেসে ফেলেছিল। তারপর যত তাদের মধ্যে বন্ধুত্ব বেড়েছে, তত সে তাকে আরও বেশি করে জেনেছে, বুঝেছে। ভালোবাসা যেন আরও বেড়ে গেছে। কিন্তু মৃন্ময়ী এখনকার মেয়েদের মতো না, সে মুখে ভালোবাসি ভালোবাসি বলা পছন্দ করে না। সেটা রূপক তাকে এতদিন ধরে খুব ভালো করেই বুঝে গেছে, তাই সে তাকে আর মুখে কিছুই বলে না। এবার এতদিন পর তাকে দেখে রূপকের বারবার মনে হয় মৃন্ময়ীকে বলতে যে আর কদিন পর সে তাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে। কিন্তু প্রীতমের করা অনুরোধের কথা তার মনে পড়ে যাওয়ায় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে এ ব্যাপারে কিছু বলল না। কিন্তু এবার মৃন্ময়ী বাড়ি থেকে ফিরে এসে যেন বড্ডই চুপচাপ হয়ে থাকে। সেটা রূপকের মোটেও ভালো লাগে না। মৃন্ময়ীকে বারবার জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না, শুধু বলে পরে একদিন তাকে সব জানাবে। রূপক মনে মনে ভাবে, তোমার সব কথা আমি জানি, বুঝি। তুমি বাবা মা মরা মেয়ে, তোমার মধ্যে কষ্ট তো থাকবেই। দেখো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব, কখনো কোনোদিন কোনো কষ্ট দেব না। তবু তোমার কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলাম। মৃন্ময়ী ও তার বন্ধুরা সবাই মিলে রূপকের জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যায়। সেখানে রূপকের বাবা মার তাকে দেখে খুব ভালো লাগে। মৃন্ময়ীর নম্র ব্যবহার দেখে তারা ভাবে সত্যি তারা যেন স্বর্গের পরীকে পেয়েছে। কোনো অনুষ্ঠান, আনন্দ, মজা আর এসব কিছুই ভালো লাগে না আর মৃন্ময়ীর। সে যে দেখে এসেছে প্রীতম কষ্টে কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তার বারবার মনে হচ্ছে প্রীতমের কাছে ছুটে গিয়ে তাকে বলতে, কেন সে সেদিন ওই কথাগুলো বলেছিল। সে যে নিরুপায়, তার আর কিছুই করার ছিল না। কিন্তু পরক্ষণে সে ভাবে যা হয়েছে ভালোই হয়েছে। প্রীতম তাকে ভুল বুঝে দূরে ঠেলে দিক, এটাই তো সে চেয়েছিল। কিন্তু আজ তাহলে কেন তার এরকম মনে হচ্ছে। সে আবার ভাবছে প্রীতম কি খাচ্ছে, কি করছে সারাদিন। কোনো কথাই তো জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। আগের মতো একবারও বলে না কবে আসবে। কতদিন হলো এসেছে, একবারও তাকে যাবার কথা বলে না। তাহলে কি সত্যি সে তাকে আর চায় না? তার মুখের কথাটাই বিশ্বাস করল। তার এসবের ভাবনার মধ্যে প্রীতম তাকে ফোন করলে প্রীতম ফোনটা করে বলে, কাল টাকা পাঠিয়ে দেব, রাখছি। মৃন্ময়ীর কত কথাই না বলার ছিল, কোনো কথা বলার আগেই ফোনটা কেটে দিল। কোনো কথাই আর বলা হলো না। মৃন্ময়ী হস্টেলের বারান্দায় গিয়ে মনে মনে বলে, সম্পর্কটা শুধুই টাকা, তাই না প্রীতম বাবু? আমি কেমন আছি সেটা একবারও জানতে চাইলেন না? ভালো প্রীতম বাবু, ভালো। আপনি আমার থেকে দূরে যেতে চাইছেন, যান, আর আপনাকে টাকাও পাঠাতে হবে না। মৃন্ময়ী কতগুলো টিউশনি ধরল। পরের মাসে মৃন্ময়ীকে প্রীতম টাকা পাঠানোর কথা বললে সে তাকে বলে টাকা পাঠাতে হবে না, টাকা আছে, লাগবে না। প্রীতম বলে, টাকা কোথায় পেলে? মৃন্ময়ী তাকে বলে, চিন্তা করবেন না, বাজে কিছু কাজ করিনি। বলতে প্রীতম ফোনটা কেটে দিয়ে ভাবে, তুমি আমার কাছ থেকে সত্যি মুক্তি চাইছো? আমার থেকে আর টাকাও তুমি নেবে না? রূপকের থেকে হয়তো টাকা নিচ্ছ। তোমার কাছে এত ঘৃণার পাত্র হয়ে গেলাম আমি কেন মৃন্ময়ী? তোমার চোখে আমি ঘৃণা নিয়ে বাঁচতে পারছি না মৃন্ময়ী। প্রীতমকে মৃন্ময়ী ফোন করলে সে কথা বলে, কিন্তু নিজে থেকে ফোন করে না। প্রীতম তাকে মাঝে মাঝে টাকা পাঠায়। মৃন্ময়ী বাচ্চুদাকে প্রতিদিন ফোন করে, প্রীতমের কথা জানে। বাচ্চুদা তাকে জানায় প্রীতম ভালো আছে। শুনে মৃন্ময়ীর খুব ভালো লাগে। প্রায় 5 মাস হয়ে গেলে মৃন্ময়ীর প্রীতমের জন্য মন ছটফট করে। সে প্রীতমকে ফোন করে বলে সে বাড়ি যেতে চায়। শুনে প্রীতম একবার ভেবেছিল তাকে আসতে বারণ করবে, কিন্তু কিছু বলতে পারল না। এতদিন প্রীতমদের বাড়িতে মৃন্ময়ী আছে, তার কোনো দিন এ বাড়িতে আসতে খারাপ লাগতো না।
কিন্তু আজ তাদের বাড়ি যেতে খুব সম্মানে লাগছে। বাড়ি ঢুকে মৃন্ময়ী দেখে বাড়িটার কি অবস্থা করেছে প্রীতম। সে বাড়ি ফিরে প্রীতমকে দেখার জন্য ছটফট করে, কিন্তু কোথাও দেখতে পায় না। তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখে কতকাল সেই ঘর কেউ খোলেনি। সব দেখে সহ্য করতে পারল না মৃন্ময়ী। মৃন্ময়ীকে প্রীতম ফোন করে বলে রান্না করতে হবে না, তোমার খাবার দিয়ে আসবে। আমি দুপুরে খাবো না, একেবারে রাত্রে যাব। রাতে প্রীতম খেয়ে খাবার নিয়ে বাড়ি ফিরে এসে সেগুলো মৃন্ময়ীকে দিয়ে খেতে বলে। তারপরে তার ঘরে শুতে চলে যায়। মৃন্ময়ী এক ঝলক তাকিয়ে প্রীতমের মধ্যে তেমন কিছু পরিবর্তনশীল দেখতে পেল না। পরের দিন সকালে সে প্রীতমকে দেখে চমকে ওঠে। এ কি হাল করেছে সে শরীরের। প্রীতম মৃন্ময়ীর কাছে এসে বলে, আমি চাই তুমি এবার বিয়ে করো। মৃন্ময়ী অবাক হয়ে বলে, না, আমি এসব নিয়ে ভাবিনি, আর ভাববও না কোনোদিন। প্রীতম তারপর বলে, যদি তুমি আমাকে কোনোদিন এতটুকু বিশ্বাস করো তাহলে এটা ভাবো, এতে তোমার ভালো হবে। পাত্র তোমার পরিচিত, খুব ভালো ছেলে। আমি আজ ওদের আসতে বলেছি, ওরা এসে সব ঠিকঠাক করে যাবে। তারপর প্রীতম হাত জোড় করে বলে, এটা তোমার কাছে আমার অনুরোধ। মৃন্ময়ী বলে, আপনি যা চাইবেন তাই হবে। বিকালে রূপকের বাড়ি লোকেরা এসে বিয়ের দিন পাকা করে যায়। মৃন্ময়ী যেন জড় পদার্থের মতো বসে থাকে, কোনো কিছুতেই তার কোনো প্রতিক্রিয়া নেই। রাত্রে প্রীতম খেয়ে নিজের ঘরে শুতে গেলে মৃন্ময়ী আস্তে আস্তে তার ঘরে ঢুকে তার পা দুটো জড়িয়ে ধরে বলে, কেন আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন প্রীতম বাবু? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রীতম এবার আস্তে আস্তে উঠে বসে পা দুটো ছাড়াতে চায়, কিন্তু মৃন্ময়ী ছাড়ে না। মৃন্ময়ী এবার প্রীতমের গা থেকে গন্ধ পেয়ে বলে, আবার মদ খাচ্ছেন? আপনি জানেন না মদের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। প্রীতম এবার মৃন্ময়ীর দিকে তাকিয়ে বলে, তুমি তো থাকো না তাই। মৃন্ময়ী বলে, আমি থাকি না বলে মদ খান? ঠিক আছে, আমি আর যাব না। কি হাল করেছেন শরীরটার। আপনার চরণে আমায় ঠাঁই দিন প্রীতম বাবু, আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। মৃন্ময়ী প্রীতমের পা দুটো ধরে মাথাটা ঠেকিয়ে আর প্রীতম তার মাথায় হাত দিয়ে বসে। এইভাবে দুজন চুপচাপ খানিকক্ষণ বসে থাকে, কারোর মুখে কোনো কথা নেই। প্রীতম এভাবে বসে মনে মনে ভাবছে, আমার ভাবনার মধ্যে ভুল ছিল। আমি ভাবতাম মৃন্ময়ী রূপককে ভালোবাসে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমি যে আজ তোমায় আর গ্রহণ করতে পারবো না। আমিও তোমায় খুব ভালোবাসি, তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখতাম, কিন্তু আজ আর দেখি না। আজ আমি বড় অসহায়, অক্ষম মৃন্ময়ী। আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। রূপক ভালো ছেলে, ভালো পরিবার, অবস্থাপন্ন ঘর। তুমি খুব সুখী হবে মৃন্ময়ী, তাই তো তোমাকে দূরে সরাতে আমাকে হবেই। সে দাঁড়িয়ে হঠাৎ বলে, এটা সম্ভব নয়, একটু বোঝো। মৃন্ময়ী বলে, কেন সম্ভব নয়? প্রীতম বলে, তোমার জন্য আমি এক ঘরে হতে পারবো না। মৃন্ময়ী বলে, ঠিকই বলেছেন প্রীতম বাবু, আমি ভুলে গিয়েছিলাম আমার জন্ম পরিচয়। আমি যে পতিতার মেয়ে, আমি খুব অপরাধ করে ফেললাম। আপনাকে স্পর্শ করে আমি আপনাকে অপবিত্র করে ফেললাম। মৃন্ময়ী নিজের ঘরে ফিরে এসে সারা রাত চুপচাপ বসে ভাবে। সে তার অবস্থান ভুলে গিয়েছিল। মুহূর্তের মধ্যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। বিবেক তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। সে তো জানতো তার পরিচয়, তবু হঠাৎ করে কেন এরকম করলো সেটা সে নিজেও বুঝতে পারছে না। সত্যিই তো প্রীতম বাবু তার জন্য অনেক কষ্ট করেছে, কত লোকের কাছে কত কথাই না শুনেছে। তার এগুলো অনেক আগে বোঝা উচিত ছিল। এই ঘটনার পর যে দিন কতক মৃন্ময়ী প্রীতমদের বাড়িতে ছিল, সেই কদিনে দুজনেই কেউ আর সহজ হতে পারেনি। ফিরে গিয়ে মৃন্ময়ী যেন মরে বেঁচে রইল। একদিন কলেজের পরে রূপক মৃন্ময়ীকে বেড়াতে যাবার অনুরোধ করলে তারা দুজনে একটা পার্কে গিয়ে বসল। মৃন্ময়ীর মুখ চোখ দেখে রূপকের মোটেও ভালো লাগছিল না। সেই মৃন্ময়ীর কাছে গিয়ে হাতটা ধরে বলে, বলো না কি হয়েছে তোমার। মৃন্ময়ী তার হাতটা ছাড়িয়ে উঠে বলে, আমার এসব ভালো লাগে না রূপক। আমি তোমাকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, এর বাইরে কোনোদিন কিছু ভাবতে পারবো না। শুনে রূপক বলে, কিন্তু তাহলে আমাদের যে বিয়ে ঠিক হয়ে গেছে। মৃন্ময়ী বলে, তুমি আমাকে বিয়ে করতেই পারো, স্বামীর অধিকার ফলাতেও পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? মৃন্ময়ী তাকে উত্তর দেয়, আমি যে একজনকে ভালোবাসি, আমি তাকে কোনোদিন পাবো না জেনেও ভালোবাসি, তবে তাকে আমি কোনোদিন পেতেও চাই না।
কথাগুলো শুনতে শুনতে রূপকের মনে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো যেন এক নিমেষে শেষ হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে মৃন্ময়ীকে বলে, তাহলে তুমি কি চাও? মৃন্ময়ী বলে, আমি নিজের মতো করে থাকতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই, কারো করুণা চাই না। তাছাড়া রূপক, তুমি আমার অতীত কিছু জানো না, জানলে আমাকে বিয়ে করার স্বপ্ন তুমি দেখতে না। তুমি জানো রূপক, আমার মা কে ছিলেন? রূপক বলল, না, আমার সেটা জানার দরকার নেই। আমি তোমাকে জানি, তোমাকে বুঝি, এছাড়া আমার আর কিচ্ছু জানার নেই। শুনে মৃন্ময়ী বলে, তবুও আজ তোমাকে আমার অতীত জানতেই হবে। আমার বাবা মারা যাবার পর আমার মা আমাকে মানুষ করতে পুরুষদের মনোরঞ্জন করত। আমি চাই না কারো জীবন শেষ করে দিতে। আমায় মাফ করো রূপক। এরপর হয়তো আমাদের আর বন্ধুত্বটাও থাকবে না। আসছি। মৃন্ময়ী চলে আসতে যাবে এমন সময় রূপক তার সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে সব পরিস্থিতিতেই মেনে নিতে পারবো, কিন্তু তুমি আমাকে চাও না, তাই এসব নিয়ে আমি আর কিছু বলবো না। আমি শুধু তোমায় সাহায্য করতে চাই, তোমার বন্ধু হয়েই থাকতে চাই। তুমি আমাকে বলো মৃন্ময়ী, তুমি কাকে ভালোবাসো? বন্ধুত্বের অধিকার থেকে আমি তোমার কাছে এটা কি জানতে পারি না? প্লিজ বলো মৃন্ময়ী, আমি তোমাকে সাহায্য করতে চাই। মৃন্ময়ী বলে, তুমি আমাকে কিছুই সাহায্য করতে পারবে না, তবুও তুমি শোনো। আমি ভালোবাসি প্রীতম বাবুকে, তাকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবেসে তাকে আমি পেতে চাই না। আমি এইভাবেই তাকে ভালোবেসে যেতে চাই। হ্যাঁ জানি, রূপক নামটা শুনে তুমি অবাক হচ্ছ, কিন্তু উনি আমার কাছে দেবতা। আমাকে আশ্রয় দিয়েছেন, শ্রদ্ধা সম্মান দিয়েছেন, বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন। কিন্তু উনি আমায় ভালোবাসতে পারেন না, কারণ আমার পরিচয়টা যে বড়ই খারাপ। তবু আমি তাকে আজীবন শ্রদ্ধা করব ও ভালোবেসে যাব। রূপক বলে, তোমার কোনো চিন্তা নেই, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন না একদিন পরিণতি পাবে। আর আমাদের বিয়েটা নিয়ে তুমি ভেবো না, এই সত্যিটা কোনোদিন কেউ জানবে না। আমি সব ম্যানেজ করে নেব। তোমার মতো বন্ধুর জন্য আমি সব করতে পারি। শুধু আমায় তুমি বন্ধুত্ব থেকে বঞ্চিত করো না। মৃন্ময়ী হস্টেলে আসার পর প্রীতম তাকে প্রায় প্রতিদিনই ফোন করছিল, কিন্তু আর কদিন একদম ফোন করে না। মৃন্ময়ী অনেকবার ভেবেছে, কিন্তু সে তাকে কেন জানি ফোন করতে পারে না। তাছাড়া কদিন তার পরীক্ষার খুব চাপ ছিল। এবার 2 দিন ছুটি, আর তারপরে শেষ পরীক্ষা, কলেজ জীবনের শেষ। সন্ধেবেলা থেকে মৃন্ময়ীর মনটা একদম ভালো লাগছিল না, মনটা খুব ছটফট করছিল। সে বাচ্চুদাকে ফোন করলে বাচ্চুদার বউ ফোনটা ধরে তাকে জানায় তার বাচ্চুদা প্রীতম বাবুর কাছে হসপিটালে আছে। প্রীতম বাবুর অবস্থা মোটেই ভালো নয়, তার পরীক্ষা বলে কিছু তাকে জানানো হয়নি। যদি পারে সে যেন কাল সকালে দেখতে আসে, না হলে জীবনের মতো কোনোদিন আর তাকে দেখতে পারবে না। মৃন্ময়ী ফোনটা না কেটেই কোনো রকমে যা পড়েছিল সেভাবে শহরের রাস্তায়, কখনো বাসে, কখনো ট্রেনে দৌড়াতে দৌড়াতে, আবার কখনো বা বাস আটকে গেলে দৌড়াতে দৌড়াতে একা হেঁটে রাত 12টার সময় গ্রামে পৌঁছায়। কিন্তু গ্রামের রাস্তায় তো 12টার পরে আর কিছু চলে না, কোনো গাড়ি ঘোড়ার পাত্তাই নাই। মৃন্ময়ী কখনো এইসব রাস্তার বিন্দু মাত্র জানত না। প্রীতম তাকে প্রতিবারই গাড়ি করে নিয়ে এসেছে, আবার দিয়ে এসেছে। আজ তার মনে কোনো ভয় নেই। আজ সে বেদুইনের মতো ছুটে চলেছে, একাই হাঁটতে শুরু করলো। হসপিটালের ঠিকানাটা জানতো সে। এভাবে কখনো ছুটে কখনো বা হেঁটে সে একটা পুলিশের গাড়ির সামনে পড়লে সে পুলিশদের সব কথা জানায়, তারা তাকে হসপিটালে পৌঁছে দেয়। কিন্তু এত রাতে তাকে হসপিটালে কেউ ঢুকতে দেয় না, কিন্তু আজ তাকে কেউ আটকাতে পারবে না। সে আজ কোনো কিছুই মানবে না। তার চিৎকারে কান্নায় হসপিটাল কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়। হসপিটালের বেডে শুয়ে থাকা প্রীতমকে দেখে মৃন্ময়ীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই প্রীতমকে সে তো কোনোদিন দেখেনি। মনকে শক্ত করে বুকে পাথর চাপা দিয়ে সে প্রীতমের মাথায় গিয়ে হাতটা রাখে। মৃন্ময়ীর স্পর্শে প্রীতম বলে ওঠে, মৃন্ময়ী। তারপর সে চোখ মেলে তার চারিদিকটা দেখে বলে, এত রাতে তুমি কি করে এলে? হাসপাতালের রোগীরাও বাড়ির লোকেরা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখেন। এই কদিনে প্রীতমকে তারা একটা কথা বলতে দেখেনি, আজ সেই মানুষটা এত কথা বলছে। মৃন্ময়ী নিজেকে সামলে বলে, আমি অনেকক্ষণ এসেছি, আপনি কেমন আছেন? প্রীতম বলে, ভালো আছি, খুব ভালো আছি। তোমার পরীক্ষা তো শেষ হয়নি, আজ তো 22 তারিখ, তোমার তো 24 তারিখে পরীক্ষা শেষ হবে। এখানে থাকতে হবে না, তোমার কাছে তো বাড়ির চাবি সব আছে, চলে যাও। এখানে জীবাণুতে ভর্তি। আমার ফোনটা কোথায়? দাও তো, তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। মৃন্ময়ী ডুকরে কেঁদে মনে মনে বলে, আজকেও আপনি শুধু আমারই কথা বলে যাবেন?
আপনার মতো পৃথিবীতে আমার কথা কেউ কোনোদিন ভাবেনি। তারপর বলে ওঠে, এসব বাদ দিন, আপনার কি হয়েছে বলুন আগে। বলে সে। তাড়াতাড়ি নার্সের কাছে জানতে গেলে নার্স তাকে জানায় উনি দিনের পর দিন খালি পেটে মদ খেয়ে খেয়ে লিভারটাকে নষ্ট করে ফেলেছেন। তাছাড়া উনি মন থেকেও খুব দুর্বল, মন থেকে উনি খুব ভেঙে পড়েছেন। শুনে মৃন্ময়ী বলে, শহরের বড় কোনো জায়গায় আমি ওনাকে নিয়ে যেতে চাই। তখন এক ডাক্তার বলেন, ওনাকে তো অনেকদিন আগেই বলা হয়েছিল, আপনারা তো নিয়ে গেলেন না। শুনে মৃন্ময়ী প্রীতমের কাছে এসে বলে, আপনাকে আমি শহরে নিয়ে যাব। প্রীতম বলে, না না, আমি কোথাও যাব না, অনেক টাকার ব্যাপার, এত টাকা তুমি কোথায় পাবে। মৃন্ময়ী বলে, আপনি ঘুমুন, আপনার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। প্রীতম মনে মনে বলে, আহ কি আরাম, কি শান্তি। তারপর প্রীতম মৃন্ময়ীকে বলে, তুমি চলে যাও, তোমার কষ্ট হবে। শুনে মৃন্ময়ী আর তার চোখের জল ধরে রাখতে পারল না। প্রীতম সব দেখেও নীরব হয়ে থাকলো। সে খুব ভোরে উঠে বাচ্চুদাকে ফোন করে সব জানে। তারপরে সে প্রীতমের বাড়িতে গিয়ে তার সারা বাড়ি তন্ন তন্ন করে টাকা খোঁজে, কিন্তু কোথাও সে এক টাকাও পেল না। বাচ্চুদা তাকে জানায়, প্রীতমের কোনো জায়গাতেই আর কোনো টাকা নেই। মৃন্ময়ী সব শুনেও হার মানবে না কিছুতেই। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যেই হোক সে তাকে বাঁচাবে। মৃন্ময়ী প্রীতমের দাদাদেরকে খবরটা জানিয়ে টাকা চায়, কিন্তু তার দাদারা তা প্রত্যাখ্যান করে দেয়। পরে তার বড়দা রিতমবাবু মৃন্ময়ীকে তার দাবি মেটানোর বিনিময়ে টাকা দেবার প্রতিশ্রুতি দেয়। মৃন্ময়ীর কাছে কোনো উপায় না থাকায় সে রাজি হয়, কিন্তু মৃন্ময়ীর শর্ত ছিল প্রীতমবাবু ভালো হবার পর সে তার সমস্ত দাবি মিটাবে, তার আগে নয়। চুক্তিপত্রে লিখিত হলো, আমি মৃন্ময়ী, আমি রিতমবাবুর কাছ থেকে শতকরা 15 টাকা সুদে 5 লক্ষ টাকা নিলাম। যদি আমি 1 মাসের মধ্যে টাকা শোধ দিতে না পারি তাহলে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আসল চুক্তির শর্তটা গোপনেই থেকে গেল। মৃন্ময়ী রিতমবাবুকে কথা দিল, প্রীতম সুস্থ হলেই সে তার সমস্ত দাবি মেনে নিয়ে তার বাড়িতে চলে যাবে। শহর থেকে ফিরে মৃন্ময়ী প্রীতমের ঘরে এসে বলে, এই ঘরে আমি আপনাকে সুস্থ করে ফিরিয়ে আনবো প্রীতমবাবু। তার জন্য আজ থেকে আমি বেছে নিলাম আমার মায়ের পেশা। মৃন্ময়ী বলে, প্রীতমবাবুকে বাঁচাতে যত টাকা লাগে আমি জোগাড় করব। প্রীতমবাবু তার গ্রামের জন্য অনেক করেছে, প্রত্যেকের পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে সবসময়। দাদাদের থেকে যা সম্পত্তি ভাগের টাকা পেত তা প্রায় সবটাই সে দুস্থ গরিবদের জন্য দান করেছেন, নিজের জন্য কিছুই রাখেননি। কিন্তু আজ তাকে বাঁচাতে আমি কত লোকের কাছেই না গেছি, কেউ আমাকে এতটুকুও সাহায্য করেনি। বাচ্চুদার ও তার পরিস্থিতিও তেমন নয়, তবুও সে সাহায্য করছে। রূপক সাহায্য করতে চায়, কিন্তু তার কাছ থেকে সাহায্য নিতে পারবো না। এমনকি আপনাকে বাঁচাতে আপনাদের সম্পত্তি আমি বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আপনার দাদারা তাতেও বাধা দিলেন। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছুই করে না, দেয় না। আমি বুঝে গেছি একমাত্র আপনি প্রীতম বাবু, যে আমাকে সমাজের বুকে মাথা তুলে বাঁচতে, আমাকে প্রতিষ্ঠিত করতে, ভালো রাখতে নিজেকে শেষ করে ফেললেন। কিন্তু এটা তো আমি চাইনি, আমি শুধু আপনাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আজ আমি সব জেনে গেছি প্রীতম বাবু, আপনি আমার পড়াশোনার জন্য আপনার যেখানে যা ছিল সব শেষ করে নিঃস্ব হয়েছেন। নিজের ছোটবেলার স্মৃতি, আপনার বাবা মার স্মৃতি সব বিক্রি করে ফেলেছেন আমার জন্য। শুধু তাই নয়, আজ আমি সব জেনে গেছি, রূপক আমাকে সব বলেছে। আমাকে ভালো রাখতে আপনি জমিদার বাড়ির ছেলে হয়ে রূপকের বাবার অফিসে কেরানির কাজ করেছেন। আপনি সারা জীবন শুধু পরের জন্য করে গেলেন, কখনো নিজের কথা ভাবলেন না। আপনার মতো মানুষের কিছু হতে পারে না। আমাকে ভালো রাখতে আপনি যদি কেরানির কাজ করতে পারেন, তাহলে আপনাকে বাঁচাতে আমিও আমার দেহটাকে পণ্য বানাবো। মা, তুমি বলো আমি এখন কি করব? তুমি চলে যাবার পর যে মানুষটা আমাকে বটবৃক্ষের ছায়া দিয়েছেন, সেই মানুষটা আজ টাকার জন্য মৃত্যু শয্যায়। আমি তার দাদাদের সম্পত্তির বিনিময়ে টাকা চেয়েছি, কিন্তু তারা তা দেয়নি। তারা আমার বিনিময়ে টাকা দিতে রাজি। তুমি বলো এখন আমি কি করব? মা, এই পৃথিবী আমাকেও পতিতা বানাতে চায়, আমার তাতে একটু আফসোস নেই মা। প্রীতম বাবুকে বাঁচাতে আমি তাই হব। আজ আমি তোমার সব কষ্ট উপলব্ধি করতে পারি মা। মৃন্ময়ী বাচ্চুদার শহরের একটা বড় হসপিটালে প্রীতমকে ভর্তি করবে বলে যোগাযোগ করে। সেখান থেকে জানায় 5 লক্ষ টাকা দেওয়া হলেও এখনো 3 লক্ষ টাকা লাগবে। প্রীতমের বন্ধুরা মিলে 1 লক্ষ টাকা জোগাড় করলেও এখনো 2 লক্ষ টাকা মৃন্ময়ীকে জোগাড় করতে হবে। কিন্তু এতগুলো টাকা সে এবার কোথায় পাবে? সেভাবে টাকা তাকে জোগাড় করতেই হবে, তাকে বাঁচাতেই হবে।
মৃন্ময়ী প্রীতমকে শহরের বড় হসপিটালে ভর্তি করার কথাটা জানালে প্রীতম জানায় সে কোথাও যাবে না। শুনে মৃন্ময়ী তাকে বোঝায়। সে বলে, এত টাকা তুমি কোথায় পাবে? উত্তরে মৃন্ময়ী বলে, আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন না? আপনি কি ভাবেন আমি আমার মায়ের মতো? মৃন্ময়ীর সব কথাটা শেষ হবার আগে প্রীতম তার মুখটা ঘুরিয়ে বলে, তুমি কি বোঝো না এসব কথাগুলো শুনলে আমার কষ্ট হয়? মৃন্ময়ী বলে, হ্যাঁ আমি সব বুঝি, তাহলে আপনি এসব কথা কেন বলেন? আপনি আমাকে বিশ্বাস করেন না? প্রীতম বলে, আমার নিজের থেকেও অনেক বেশি বিশ্বাস করি তোমাকে। এবার প্রীতম বলে, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মৃন্ময়ী বলে, আজ কোনো শর্ত সে শুনবে না। প্রীতম বলে, আমিও যাব না তাহলে। কি শর্ত আপনার, শুনি এবার। তখন প্রীতম মৃন্ময়ীকে বলে, তুমি আমার গা ছুঁয়ে কথা দাও যে তুমি এ পরীক্ষাটা আগে দেবে। মৃন্ময়ী বলে, কথা দিলাম, দেব। মৃন্ময়ী ভাবে কোনো অসৎ উপায় টাকা সে উপার্জন করতে পারবে না। কোনো কিছু করার আগে প্রীতমবাবুর মুখটা মনে পড়ে যায়, কিভাবে নিজেকে নিঃশেষ করে একটু একটু করে তাকে পড়াশোনা শিখিয়েছে, তাকে ভরণ পোষণ দিয়েছে। পারবে না কিছুতেই সে এ কাজ করতে। প্রীতমবাবুর দিকে মৃন্ময়ী তাকাতে পারে না। গৌরবর্ণ দেহটা যেন কৃষ্ণকায় হয়ে গেছে। হসপিটালের বেডে শুয়ে থাকা প্রীতমের দিকে তাকিয়ে ভাবে, আমাকে পারতেই হবে। এই কদিনে প্রীতমবাবু আগের থেকে একটু সুস্থ হয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতেই হবে। হঠাৎ মৃন্ময়ীর মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বাড়ির চাবিটা নিয়ে তার বাড়িতে যায়। তাকে দেখে পাড়ার লোকেরা বলল, কি করিস এখন তুই? ওই ছেলেটার সাথে থাকিস তো? আরও অনেক কিছু তারা নিজেদের মধ্যে সব আলোচনা করতে থাকে, কিন্তু মৃন্ময়ীর এই সবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তাদের কোনো কথাতেই কান না দিয়ে তার মায়ের আলমারিটা খুলে গয়নাগুলো পায়। তারপর সে তাদের বাড়ির দলিলটা দেখতে পায়, সেটাও সে বের হবার আগে নিয়ে যায়। পাড়া থেকে বেরোনোর পথে পাড়ার লোকেরা তাকে বলে, ওই ছেলেটাকে ছেড়ে আবার নতুন ধরলি নাকি? তাকে তো আর দেখতে পাচ্ছি না তোর সাথে। শুনে মৃন্ময়ী বলে, হ্যাঁ অন্য ধরেছি আবার। তোমরা কি ধরবে? ব্যবস্থা করে দেব। শান্ত স্নিগ্ধ নম্র মৃন্ময়ীর মুখ থেকে কথা শুনে সবাই চুপ। মৃন্ময়ী সোনাগুলো বিক্রি করে 3 লক্ষ টাকা পেল। সে প্রীতমকে শহরের একটা বড় হসপিটালে ভর্তি করল। ডাক্তার বারবার বলল, পেশেন্টকে মন থেকে শক্ত করতে হবে, না হলে ট্রিটমেন্টের ধকল সামলাতে পারবে না। মৃন্ময়ী তাই তার মনকে শক্ত করে প্রীতমবাবুর কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। প্রীতম তাকে দেখে বলে, কেমন পরীক্ষা হলো মৃন্ময়ী? মৃন্ময়ী বলে, ভালো। তারপর প্রীতম তার মুখের দিকে তাকিয়ে বলে, কি দশা করেছ শরীরটার? ভালো করে খাও না, ঘুমাও না। শুনে মৃন্ময়ী অঝোর নয়নে কাঁদতে থাকে, আর তার চোখে জল প্রীতমের কপালে গিয়ে টপ টপ করে পড়ে। প্রীতম বলে, তুমি কাঁদছ? কেঁদো না মৃন্ময়ী। মৃন্ময়ী এবার প্রীতমের পা দুটো জড়িয়ে ধরে বলে, কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন বলুন? কেন আমার জন্য আপনি আপনার নিজের জীবনটাকে শেষ করে দিলেন? আমাকে ভালো রাখতে, পড়াশোনা শেখাতে আপনি নিজেকে নিঃশেষ করে আমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এরকম প্রতিষ্ঠিত হতে আমি তো চাইনি। প্রীতম বলে, কে বলেছে এসব বাজে কথা তোমাকে? এসব মিথ্যে। মৃন্ময়ী বলে, মিথ্যে নয়, আমি সব জানি। বলে সে আবার কাঁদতে থাকে। প্রীতম বলে, কাছে এসো মৃন্ময়ী, এসো। মৃন্ময়ী এবার তার বুকে এসে মাথা রেখে শুয়ে বলে, কেন এরকম করলেন বলুন? আমি আর পারছি না প্রীতম বাবু। প্রীতম বলে, কেন এরকম করছো? মৃন্ময়ী আবার বলতে থাকে, আপনি জানেন না, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। আমি খুব একা, অসহায়। আপনি কি চান আমাকে অনাথ করে দিতে? আপনি কি চান একটু খাবার জন্য, একটু আশ্রয়ের জন্য আমি আমার মায়ের মতো ওই পথে নামি? শুনে প্রীতম চেঁচিয়ে উঠে বলে, না না, ও কথা বলো না। আমি এ কথাটা সহ্য করতে পারি না। কেন তুমি এই পথে নামবে? এজন্য কি আমি তোমাকে পড়াশোনা শিখিয়েছি? আমি তোমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, তুমি প্রতিষ্ঠিত হবেই। মৃন্ময়ী বলে, আপনি জানেন না, আজও এই পৃথিবীতে একটা মেয়ে কত অসহায়। একা আমি পারবো না প্রীতমবাবু এই লড়াইটা করতে। প্রীতম এবার মনে মনে ভাবে, ঠিকই তো, আজও একা একটা মেয়ে খুব অসহায়। কিন্তু মৃন্ময়ী বলে, কি কিন্তু? আপনি তো এটা চান না, তাই না? বেশ, তাই হোক। এবার প্রীতম রেগে গিয়ে বলে, ছাড়ো মৃন্ময়ী। না, ছাড়বো না। তাকান আমার দিকে, আপনাকে বাঁচতেই হবে। আমার জন্য প্রীতম বাবু, আমার জন্য। ডাক্তার বলেছেন আপনি খুব ভেঙে পড়েছেন, কিন্তু কেন? আপনার কিসের এত কষ্ট, কিসের এত যন্ত্রণা বলুন আমায়? আপনি সেদিন রাত্রে বলেছিলেন আপনি আমায় ছেড়ে বাঁচতে পারবেন না। এই তো আমি আছি, আপনি আমার জন্য বাঁচবেন।
আমিও যে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না প্রীতমবাবু। তার চোখের জলে প্রীতমের বুকটা ভিজে যায়। প্রীতম তার চোখ দুটো মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না মৃন্ময়ী। মৃন্ময়ী বলে, তবে যদি চান আমি সারা জীবন না কাঁদি, তাহলে আপনাকে ভালো হতে হবে, সুস্থ হতে হবে। প্রীতম বলে, বেশ, আমি চেষ্টা করব। মৃন্ময়ী বলে, চেষ্টা নয়, আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আপনাকে অপারেশনের জন্য নিয়ে যাবে। আপনি কথা দিন আপনি সুস্থ হবেন। মৃন্ময়ী একটু চুপ থেকে বলে, শুনুন প্রীতমবাবু, আপনার এই গা ছুঁয়ে দিব্যি করে বলছি, আপনি যতক্ষণ না জ্ঞান ফিরে আমায় খেতে বলবেন ততক্ষণ আমি জল স্পর্শ করব না। আপনি সুস্থ হয়ে আমাকে খেতে বলবেন, তবেই আমি খাবো, তার আগে নয়। একদিন বাচ্চুদাকে আপনি কথা দিয়েছিলেন আমাকে আশ্রয় দেবেন, আমাকে দেখবেন, আপনি সে কথা রেখেছেন। আজ আমায় কথা দিয়ে যান, আপনি ফিরবেন। প্রীতমের দু চোখের গা বেয়ে জল ছুটতে থাকে। মৃন্ময়ী আবার বলে, শুনে যান প্রীতমবাবু, আপনি যদি কথা না রাখেন তাহলে আপনার আগে জ্বলবে আমার চিতা, এই আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে গেলাম। আজকের পর্ব এ পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড হবে এবং অন্তিম পর্ব কাল সন্ধ্যে 7:30টায় আপলোড করা হবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।